সুস্বাগতম। কি ইউনূস সাহেব কি কিছু শিক্ষা পেলেন? এটা বড় কথা না আমার কাছে। এটা নিয়ে তো কালকেই ভিডিও করেছি। আমার কাছে যেটা মানে মনে হচ্ছে যে বিদেশে এত আওয়ামী লীগের ভক্তরা রয়েছেন, অর্থাৎ বিদেশি মানুষ, মানে যারা জ্ঞানে গুণে সব কিছুতে অগ্রগণ্য, যারা বিদেশে কর্ম কাজের জন্যে বা বিভিন্ন কারণে বিদেশে গেছেন, সেখানকার নাগরিকত্ব পেয়েছেন, আমেরিকা, ইউরোপ, সেই উচ্চশিক্ষিত মানুষগুলো কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন। ফলে তারা বাংলাদেশের, হ্যাঁ, অনেকে হাসিনার সমালোচনা করলেও, হাসিনার অনেক কাজে অসন্তুষ্ট হলেও, তারা কিন্তু বাংলাদেশটা পাকিস্তানিকরণ হয়ে যাক এটা তারা চায়। মুসলিম লীগের বা জামাতিকরণ হয়ে যাক এটা তারা চায়নি। এরা চেয়েছিল, চায় এখনও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। কারণ হচ্ছে গণতন্ত্র সমৃদ্ধ হয় যদি ধর্মনিরপেক্ষতা না থাকে। আপনি যদি লিখে দিলেন ইসলামিক আবার গণতন্ত্র, দুটো জিনিস হয় না। কোনো ইসলামিক কান্ট্রিতে গণতন্ত্র হয় না, টেকে না। পাকিস্তানেও চেষ্টা হয়েছে, যতদিন হিন্দুরা ছিল কিছুটা ছিল, এখন আস্তে আস্তে কোনো সরকার 5 বছর টিকতে পারে না। বাংলাদেশে একমাত্র ধর্মনিরপেক্ষ কোনো দেশ যেখানে মুসলমানরা 90%, সেটা হচ্ছে বাংলাদেশ। হাসিনা যা করুন না কেন, হাসিনা দেশটাকে সোনার দেশ বানিয়েছে। শিল্পে, মানে তারপর ইনফ্রাস্ট্রাকচারে, উন্নয়নে, সব কিছুতে বিশ্বের সামনে বাংলাদেশের এত উজ্জ্বল চেহারা তিনি তুলে ধরেছেন, যেটা দেখে আমি বাংলাদেশি বললে তার মানে মানুষ গর্বিত হতো। যেমন আমি পাকিস্তানি বললে তারা নিন্দিত হয়, কিন্তু আজকে তারা লজ্জা পাচ্ছে বাংলাদেশের এই অবস্থা দেখে। কারণ যে বাংলাদেশের কথা বললে একসময় গর্বিত হতে হতো। চিন্তা করে দেখো, বাংলাদেশের বহু ব্যবসায়ী বলে যে আমরা বাংলাদেশি বলি না, আমরা ইন্ডিয়ান বলি, তবেই কিন্তু আমাদের দোকানে খরিদ্দার আসে। একদম ওপেন, ইউটিউবে আমরা দেখেছি। তাহলে একটা দেশের বাইরের গ্রহণযোগ্যতাটা কী করে, তার মাপকাঠিটা হচ্ছে সেই দেশটা কতটা উন্নত, কতটা গণতান্ত্রিক, কতটা মূল্যবোধ সম্পন্ন, এবং তার বিশ্বে তার স্ট্যাটাস, হ্যাঁ, কতটা। কেন, আমরা তো একটা গ্লোবাল ভিলেজে থাকি, সমস্ত দেশের সঙ্গে নিয়েই থাকি। তা আমার এক প্রতিবেশী যদি খুব ভালো হয় আর আমি যদি খুব খারাপ হই, সেটা তো আমার পক্ষে কখনো মানে অহংকারেরও নয়, ঘৃণার, এবং সেটা অবমানক না কর। আজকে বহু দেশ, আজকে আমেরিকা বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে ব্যান করে দিল যে এইসব জায়গার জনগণ আসতে পারবে না। এই কথাগুলো তো আগে কখনো বাংলাদেশিরা প্রচুর আছেন ওখানে, শুনতে হয়নি। তাহলে আজকে বাংলাদেশি হিসাবে যারা গর্ব করতেন, তারা আওয়ামী লীগের আমলেই তারা সেই গর্বটা অনুভব করতেন, আওয়ামী লীগের জন্যে, শেখ হাসিনার জন্যে। বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্য হয়েছে, আমি সেটা তো সবার মাথায় আছে, সেটা নতুন করে না বলেও বলছি যে তার মেয়েও যে একটা সম্মান বিশ্বজুড়ে আদায় করেছিলেন G20 সামিটে। হ্যাঁ, একদম তার
কাছে এসে হাঁটু গেড়ে বসেছিলেন কে জানেন? ঋষি সুনাক, ব্রিটেনের প্রধানমন্ত্রী। মোদি তাকে জো বাইডেনের সঙ্গে, আমেরিকা জো বাইডেনের সঙ্গে কথা বললেন, হাত মেলালেন, তার ছেলে মেয়েরা কথা বলল। এই যে একটা পরিবেশ ছিল, এই যে হাসিনার যে ইয়েটা ছিল, তাদের কী করলো মৌলবাদী যারা আর পাকিস্তানপন্থী, তারা বললো ওই দেখো ভারতের দাসত্ব করছে, ভারতের অমুক হয়ে গেছে, ভারতীয় আধিপত্য করছে, এইসব শব্দগুলো মানে তার মানে বলতে পারবে না। অথচ আধিপত্যের কী আছে? রাশিয়ার সঙ্গে আমাদের এতদিনের খাতির, ইসরায়েলের সঙ্গে আমাদের এতদিনের খাতির, কিসের আধিপত্য? বন্ধুত্বতে কোনো আধিপত্যের ব্যাপার থাকে না, পরস্পরের সহযোগিতার ব্যাপার থাকে, পরস্পরিবার লাভের থাকে, লাভ ক্ষতি সবসময় পাশে থাকার ব্যাপার থাকে। আধিপত্যবাদ কী রে? বাংলাদেশ কি দেখছিস এখন? বাংলাদেশ থেকে আমরা তো বেশি আমদানি করি, তোরা কম আমদানি করিস, অর্থাৎ আমরা রপ্তানি যা করি তাতে আমদানি করি, তাহলে লাভটা তো বাংলাদেশের। এতকাল যারা বলেছে বাংলাদেশ হ্যান করলো, বাংলাদেশ সব খেয়ে গেল, এখন তো সব প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ বেশি সুযোগ পেয়েছে ভারতের সঙ্গে। সেই ইসের হোক, মানে যে বাণিজ্যের পথ হোক, হ্যাঁ, বিদেশে বাড়ি দেওয়ার জন্য হোক, যা কিছু আপনারা সবাই জানেন যে বাণিজ্যের শিপমেন্ট হওয়ার ফলে তো ধরা পড়ে যাচ্ছে যে তাহলে তো বাংলাদেশ বেশি সুযোগ পেত ভারতের কাছ থেকে। এখন সেই সেই পিনাকি, সেই ইসমাইল না ইসাক না কে যেন, এই দুই হারামজাদা যারা সব থেকে বেশি বিদেশে বসে বসে বাংলাদেশের অশিক্ষিত মৌলবাদীদের তাতিয়েছে যে ভারত বয়কট করে। তো এখন ভারত যখন প্রায় সব বয়কট করে দিয়েছে, এখন চিল্লামিল্লি শুরু হয়েছে কেন? হ্যাঁ, এখন কেন বারবার মোদির সঙ্গে বসবো বলে তোদের ইউনুস প্রার্থনা করছে, চিঠি লিখছে? আমরা বসবো কেন? কে নির্বাচিত সরকার ছাড়া আমরা বসবো কেন? কে কোথার থেকে এসে টপকে একজনকে বসিয়ে দিয়ে গেল, আর তার সঙ্গে আমরা কথা বলবো কেন? থাইল্যান্ডে অনেক সবাই ছিল, অনেক মাস পথে 2 লাইন কথা বলার সুযোগ। হ্যাঁ, ওখানকার যে প্রধানমন্ত্রীকে ধরে টরে অনেক কায়দা করে টরে বলেছিল, কিন্তু ওখানে তো একটা কথাই বলেছিলেন যে আগে নির্বাচন করো আর সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করো। সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, আওয়ামী লীগের লোকেদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, চাকমাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, আর ভোট দিতে হবে, ভোটে একজন নির্বাচিত সরকার তৈরি করতে হবে, তবেই আমরা কথা বলব। এবং আমরা আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা ইউনুস বলে কাউকে চিনি না। আজকে বোঝা যাচ্ছে যে ইউনুস কেন গেল, 8-10টা দেশ ঘুরে 300 কোটি টাকা ব্যয় করিয়েছে ভারত, মানে বাংলাদেশের মতো গরিব দেশে, আবার সে কেন ওখানে গেল? ভেবেছিল যে ইউরোপ তাকে দারুণ সমাদর করবে। হ্যাঁ, কিছু আছে যারা পাকিস্তানপন্থী, তারা 2-4 জন ছিল, কিন্তু মেজর 99% হচ্ছে সবই আওয়ামীপন্থী। এবং সবাই, আর যারা আওয়ামীপন্থী নন এমন বাঙালিরাও দেশ বর্ণ জাতি নির্বিশেষে তারাও ঘৃণা বর্ষিয়েছে, নিন্দা করেছে, তার ছবিতে জুতো মেরেছে, তার ছবির মধ্যে সব নোংরা ফেলেছে, যত রকম নোংরা কাজ ওকে করার, মানে চরমভাবে চরম অসম্মান করেছে। আপনারা সবই দেখেছেন, নতুন করে কিছু বলার নেই। বলার কথা একটাই যে বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের যে আধিপত্য, সেটা চমকে দিয়েছে। যাই হোক, আপনারা সবাই জানেন ভাই আমি একটা ইউটিউব করি, বয়স্ক মানুষ, আপনাদের যদি একটু দয়া দাক্ষিণ্য পাই, একটু যদি সাপোর্ট করেন, একটু যদি সাবস্ক্রাইব করেন, আমি অত্যন্ত কৃতার্থ হব। আপনাদের
আর ধন্যবাদ জানাই তবু যারা দেখছেন প্রত্যেককে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাই। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউব থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ রইল। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।